এটা কোনো সিনেমা নয়, এটা কোনো গল্প নয়, এটা হলো 1944 সালের এক রক্তমাখা এপ্রিল। পাহাড়ের কোলে, যেখানে ব্রিটেন তার সাম্রাজ্য বাঁচাতে মরিয়া, নাগাল্যান্ডের ছোট্ট পাহাড়ি শহর, দ্য ব্যাটল অফ কোহিমা, ব্রিটেনস গ্রেটেস্ট ব্যাটল। তবে যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোহিমার টেনিস কোর্ট। ঠিক কলেজের হোস্টেলের পাশে ছিল ডেপুটি কমিশনারের বাংলো আর টেনিস কোর্ট। 17 এপ্রিল 1944 জাপানিরা এটা দখল করে নেয়, আর তারপর শুরু হয়ে যায় এক অদ্ভুত যুদ্ধ। 15 গজ দূরে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে দুই বাহিনী। আরে ভাই, ক্রিকেটের পিচও 22 গজের হয়। সারাদিন শুধু গুলি আর গ্রেনেড, আর রাত নামলে সেই টেনিস কোর্টের উপর বেয়নেট চার্জ। এক পলক চোখের ভুল মানেই মৃত্যু। সোজা চোখের চোখ, কেউ দম নেয়নি, কেউ পিছিয়ে যায়নি। বহু চেষ্টা করেছে ব্রিটিশ আর্মি, কিন্তু সব কটা ফেল করার পর অবশেষে 13 মে, মানে প্রায় 1 মাস পরে, একটা লিড ট্যাঙ্ককে কোনো মতে অমানবিক ক্ষমতায় পাহাড়ের উপর টেনে তুলে নিয়ে আসে, আর সেটা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জাপানিদের বাংকার এবং ট্রেঞ্চগুলো। চারপাশে তখন মশা আর মাংস খাওয়া ইঁদুরে ভর্তি। সমস্ত অঞ্চল জলাজমিতে পরিণত হয়েছে এই কয়েকদিনে। যেখানে সেখানে পোঁতা মানুষের দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে পড়ছে সর্বত্র। এই লড়াইতে 4000-এর বেশি ব্রিটিশ ইন্ডিয়ান সৈনিক মারা যান, আর 7000-এর বেশি জাপানি সৈন্য। কারোর কোনো কোথাও কবর নেই, শুধু লেখা আছে, when you go home, tell them of us and say, for your tomorrow we gave our today. এই জায়গাটাই হয়ে ওঠে দ্য স্টালিনগ্রাড অফ দ্য ইস্ট। এর থেকে রুথলেস যুদ্ধ দুটো বিশ্বযুদ্ধ মিলিয়েও কোথাও কখনো হয়নি। 2013-এ ব্রিটিশ ন্যাশনাল আর্মি মিউজিয়াম একটা পোল কন্ডাক্ট করে, যাতে গত 200 বছরের ব্রিটিশদের সমস্ত যুদ্ধকে ধূলিসাৎ করে এই যুদ্ধটাকে আখ্যা দেওয়া হয় ব্রিটেনস গ্রেটেস্ট ব্যাটল। কিন্তু মজার কথা কি জানেন? ব্রিটেনস গ্রেটেস্ট ব্যাটেলে প্রায় পুরোটাই ছিল ভারতীয়রা, খুব অল্প কিছু ব্রিটিশ অফিসার ছাড়া। পরবর্তীকালে মাউন্টব্যাটেন নিজেই বলেছেন, দ্য ভিক্টরি এট কোহিমা ইম্ফল ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। আফটার দ্যাট দ্য জাপানিজ নেভার ওয়ান অ্যানাদার ব্যাটল ইন এশিয়া। ব্রিটিশ আর্মি শুরু করলো তাদের কাউন্টার অ্যাট্যাক। জুলাই 1944-এর মধ্যে ব্রিটিশ আর্মি জাপানিদের চিনভিন নদী পার করে দিয়ে এলো। তারপর শুরু হলো বার্মার বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ, প্রায় 1 বছর ধরে। বছর ঘুরে 1945। এবার মে মাসে বর্ষাকাল শুরু হওয়ার আগে বার্মার ক্যাপিটাল রেঙ্গুন দখল না করা গেলে ব্রিটিশ আর্মির সাপ্লাই লাইন আবার যাবে কেটে। অতএব মাউন্টব্যাটেন বানালেন অপারেশন ড্রাকুলা নামে একটি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং পরিকল্পনা। 1 মে 1945 রয়্যাল নেভির নেতৃত্বে 26th ইন্ডিয়ান ডিভিশন রেঙ্গুন উপকূলে অবতরণ করল, আর একই সময় রয়্যাল এয়ারফোর্স থেকে প্যারাশুটে করে 2nd ব্রিটিশ কমান্ডো ব্রিগেড এয়ার ড্রপ করল রেঙ্গুনের ঠিক বাইরে। ব্রিটিশ নেভি এবং এয়ারফোর্সের এই যৌথ অ্যাটাকে জাপানিরা শহর ছেড়ে পিছিয়ে যেতে শুরু করলো। এবার এলো এক নাটকীয় চমক, প্রাকৃতিক বিপর্যয়। ঠিক ব্রিটিশ আর্মির অবতরণের দিনেই শুরু হয় মনসুন। এত বৃষ্টি হয় যে সিটং নদী প্লাবিত হয়ে যায়, কিন্তু ব্রিটিশ আর্মি তার আগেই শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলাফল, রেঙ্গুনে কোনো বড় যুদ্ধ ছাড়াই উদ্ধার করা হয়। অ্যালাইড বাহিনী আবার সাপ্লাই বেস পায় এবং জাপানিজ 20th আর্মি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সুভাষচন্দ্র বোস হার মানেননি। তিনি তার ঘাঁটি সিঙ্গাপুর ও ব্যাংককে শিফট করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়দের আবার সংগঠিত করতে শুরু করেন। জাপানিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা আজাদ হিন্দ ফৌজের ইউনিটগুলো পিছু হটে যায়। ইম্ফল এবং কোহিমা যুদ্ধে তাদের অলরেডি হেভি ক্যাজুয়ালিটিস ছিল, কিন্তু রেঙ্গুন দখলের ঘটনায় দে স্টার্টেড লুজিং মোরাল। তার ঠিক 7 দিন পর 7 মে 1945 জার্মান সেনাবাহিনী ফ্রান্সে অ্যালাইড প্রতিনিধিদের উপস্থিতিতে আনকন্ডিশনাল সারেন্ডার করে। তার পরের দিন 8 মে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম অনুযায়ী রাত 11:01 সারেন্ডার ডকুমেন্ট কার্যকর করা হয়, এবং এই দিনটি সমস্ত অ্যালাইড নেশনসে ভিক্টরি ডে হিসেবে উদযাপন করা হয়। আর এই আত্মসমর্পণের ঠিক 3 মাস পর ঘটল মানব সভ্যতার ইতিহাসে চরমতম ঘৃণ্য ঘটনা। আর এই ঘটনার সপ্তাহখানেকের মধ্যে এলো ভারতের জন্য এক নিদারুণ সংবাদ, যার সুদূর প্রসারী অন্ধকার ছায়া ডেকে আনলো দেশভাগ। কি কি ঘটল পরবর্তী কয়েকদিনে জানতে চোখ রাখুন এই চ্যানেলে।
subscribe and stay tuned for the next vlog. Till then, Tata.